বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সম্মান প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে এবং অন্যান্য ভিউয়ার্সদেরকে আমি পুনরায় স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের কোর্সের নাম লোক প্রশাসন পরিচিতি থেকে লেকচার নম্বর 6। লেকচারের শিরোনাম সিদ্ধান্ত গ্রহণ এবং আমাদের কোর্স কোড 211907। আমি ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং এই করোনার মধ্যেও তোমরা আশা করি পড়াশোনা চালিয়ে যাচ্ছ এবং সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রথমেই দুটো ছবি দেখে নিব। তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ ছবি দুটি ডিসিশন মেকিং সংক্রান্ত, অর্থাৎ একজন নির্বাহী বা একজন প্রশাসক অ্যারোর সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ অ্যারোগুলো হচ্ছে সিদ্ধান্ত, কোন সিদ্ধান্ত সে নিবে এই জন্য মাথায় হাত দিয়েছে, সে চিন্তা করছে। আর পরবর্তী আরেকটা ছবি আছে, এখানে স্টেপস অফ ইফেক্টিভ ডিসিশন মেকিং, কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের কতগুলো ধাপ আছে সেগুলো দেখা যাচ্ছে। আমরা পরবর্তীতে এগুলো আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় সিদ্ধান্ত গ্রহণ কি, ক্লাসিফিকেশন অফ ডিসিশন মেকিং, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ধরন, সিদ্ধান্ত গ্রহণের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করা হবে, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বা ধাপসমূহ কি কি, তারপরে আমরা আসব সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব বা থিওরিজ অফ ডিসিশন মেকিং, এরপরে আসবে হারবার্ট সাইমনের যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব, সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব কি সেটা আলোচনা করা হবে, এবং প্রবলেমস অফ ডিসিশন মেকিং, অর্থাৎ সমস্যা, সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন সমস্যা, এবং সর্বশেষে সিদ্ধান্ত গ্রহণের সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করব আমরা এক এক করে। প্রথমেই আমরা জানতে চাই সিদ্ধান্ত গ্রহণ কি। ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক বা রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যথাযথ সিদ্ধান্ত গ্রহণের কোনো বিকল্প নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়কাল প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে জটিলতা বৃদ্ধির সাথে সাথে নির্ভুল ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পেয়েছে। তাই হারবার্ট এ সাইমন সিদ্ধান্ত গ্রহণকে হার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন বলেছেন। তোমরা নিজেরাও জানো, ব্যক্তি জীবনের প্রতিটা ক্ষেত্রে, সমাজ জীবনে, যে কোনো সংগঠনের জীবনে প্রত্যেকটা মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাই সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সংজ্ঞায়িত করতে চাই সিদ্ধান্ত গ্রহণকে। সাধারণ অর্থে সিদ্ধান্ত গ্রহণ হলো পরিকল্পনা স্থির করা, কর্মপদ্ধতি গ্রহণ করা বা লক্ষ্য অর্জনের জন্য বিকল্প বেছে নেওয়া। কোনো বিশেষ পরিস্থিতিতে অনেকগুলো বিকল্পের মধ্য থেকে একটি বিকল্পকে বেছে নেওয়াই হলো সিদ্ধান্ত গ্রহণ। রবার্ট টেনেনবাউমের মতে, ডিসিশন মেকিং ইনভলভস a conscious choice or selection of one or more behavior alternatives from among a group of two or more behavior alternatives। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ বলতে দুই বা ততোধিক গ্রুপের আচরণের মধ্য থেকে এক বা একাধিক আচরণের সজ্ঞান নির্বাচনকে বোঝায়। টেরি বলেন, it is the selection of behavior alternative from two or more possible alternatives। অর্থাৎ সবাই বলছে কমপক্ষে দুইটা বা তার অধিক বিকল্প আচরণ থেকে একটিকে বেছে নেওয়াই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস এর গবেষকদের মতে, সাধারণভাবে
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হলো একটি নির্দিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করে এবং তা বিশ্লেষণ করে সঠিক কাজটি বেছে নেওয়া। সুতরাং সিদ্ধান্ত গ্রহণ এমন একটি প্রক্রিয়া যাতে নির্দিষ্ট অবস্থার প্রেক্ষিতে লক্ষ্য অর্জনের নিমিত্তে কতিপয় বিকল্প বাছাই করা হয় এবং এসব বিকল্পের মধ্য থেকে উত্তম বিকল্পটিকে বাস্তবায়নের জন্য নির্বাচিত করা হয়। এখন আমরা সিদ্ধান্ত গ্রহণের ধরন বা শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ডিসিশন মেকিং। কয়েক ধরনের সিদ্ধান্ত গ্রহণ হয়ে থাকে বিভিন্ন প্রকারের। তার মধ্যে 1 নম্বর হচ্ছে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ। অর্থাৎ দেখা যায় যে একজন নির্বাহী বা প্রশাসক উনি যে প্রতিষ্ঠানে বা যে প্রশাসনে বিলং করেন বা যে প্রশাসনে অবস্থান করেন বা চাকরি করেন বা কাজ করেন, সেই প্রশাসনের এক ধরনের সিদ্ধান্ত গ্রহণ বা সেটাকে প্রাতিষ্ঠানিক বা অর্গানাইজেশনাল সিদ্ধান্ত গ্রহণ বলা হচ্ছে। আর উনি ব্যক্তিগতভাবে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেন, সেটা ব্যক্তিগত জীবনে হতে পারে, অফিসের মধ্যেও ব্যক্তিগতভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটা হচ্ছে ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ পার্সোনাল ডিসিশন মেকিং। আরো এক ধরনের সিদ্ধান্ত গ্রহণ দেখা যায় দৈনন্দিন কার্যধারা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ রুটিন ডিসিশন মেকিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং। অর্থাৎ একজন অফিসে যিনি প্রধান বা সিদ্ধান্ত গ্রহণ যিনি করেন অফিসের বা প্রতিষ্ঠানের বা প্রশাসনের, তিনি রুটিন মাফিক যে সিদ্ধান্ত নেন প্রতিদিন বা সময়ে সময়ে যে সিদ্ধান্ত, যেটা রুটিন মাফিক বলা হয়, সেটা এক ধরনের সিদ্ধান্ত কাজের কারণে। আর কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ আছে কৌশলগত, স্ট্র্যাটেজিক বলা হচ্ছে, বিশেষ কৌশলে সেই সিদ্ধান্তটা গ্রহণ করা হয়। এই জন্য এই 2 ধরনের সিদ্ধান্ত দেখা যায়, যে দৈনন্দিন কার্যধারা বা রুটিন এবং স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং, বিশেষ কৌশল, অর্থাৎ অর্গানাইজেশনের বিশেষ পরিস্থিতিতে কি ধরনের সিদ্ধান্ত নিতে হয়। যেমন যদি রাষ্ট্রের ক্ষেত্রে বলা হয় যে রাষ্ট্র বিশেষ পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেবে, যুদ্ধের সময় কি সিদ্ধান্ত নেবে, এটাকে কৌশলগত সিদ্ধান্ত বলা হচ্ছে। সেরকম অর্গানাইজেশনের ক্ষেত্রে বিভিন্ন বিশেষ পরিস্থিতি তৈরি হতে পারে, সেই সময় যে সিদ্ধান্ত গ্রহণগুলো করা হয় সেটাকে বলা হয় কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ। আর প্রতিদিন যে কাজগুলো করা হয় বা যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটাকে দৈনন্দিন কার্যধারাগত সিদ্ধান্ত গ্রহণ বলা হয়। আরো এক ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় নীতিগত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ, পলিসি মেকিং বা পলিসি ডিসিশন মেকিং অ্যান্ড অপারেটিভ ডিসিশন মেকিং। অর্থাৎ এক ধরনের সিদ্ধান্ত হয় নীতিগতভাবে, সেটা কার্যে পরিণত না। যেমন রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয় যে আমরা এশিয়ার কোন কোন দেশের সাথে বৈদেশিক সম্পর্ক রাখবো, এটা একটা নীতিগত সিদ্ধান্ত নিল, 5টা দেশের সাথে রাখবো, কিন্তু বাস্তবে দেখা গেল যে 3টার সাথে সম্পর্ক রাখা হয়েছে। এরকম ক্ষেত্রে বলা হয় যে আমরা নীতিগত নিয়েছিলাম 5টি, কিন্তু কাজে নিলাম 3টি। এটাকে বলা হচ্ছে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ। অর্থাৎ নীতিগত এক ধরনের আর কার্যকর সিদ্ধান্ত গ্রহণ আরেক ধরনের, ইংরেজিতে বলা হয় পলিসি অ্যান্ড অপারেটিভ ডিসিশন মেকিং। আরো এক ধরনের ডিসিশন মেকিং হয়ে থাকে, সেটা হলো কর্মসূচিমূলক ও অকর্মসূচিমূলক সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ ইংরেজিতে যদি বলা যায় প্রোগ্রামড অ্যান্ড নন প্রোগ্রামড ডিসিশন মেকিং। অর্থাৎ কিছু সিদ্ধান্ত গ্রহণ আছে কর্মসূচিমূলক, যে প্রজেক্ট টাইপের কর্মসূচিমূলক, আর কিছু আছে অকর্মসূচি, কিছু আছে আগে থেকে প্ল্যান ওয়েতে করা হয়, হ্যাঁ, আর কিছু আছে মানে প্ল্যান ছাড়াই, কর্মসূচি নেওয়া লাগে না, পরিকল্পনা ছাড়াই সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। এই জন্য এটাকে এই নাম দেওয়া হয়েছে কর্মসূচিমূলক এবং অকর্মসূচিমূলক। আরো এক ধরনের সিদ্ধান্ত গ্রহণ পাওয়া যায় বা দেখা যায় একক ও গোষ্ঠীগত সিদ্ধান্ত গ্রহণ। অর্থাৎ কেউ যদি একা একটা সিদ্ধান্ত নেয়, ইন্ডিভিজুয়াল সিদ্ধান্ত গ্রহণ, আর গ্রুপ ডিসিশন মেকিং, অর্থাৎ সবাই মিলিয়ে যে সিদ্ধান্তটা নেওয়া হয় এটাকে বলা হচ্ছে গ্রুপ ডিসিশন মেকিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আজকে আমরা আরো একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত। এটা খুবই গুরুত্বপূর্ণ, সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার সময় কি কি উপাদান একজন সিদ্ধান্ত গ্রহণকারীকে
উপর, একজন সিদ্ধান্ত গ্রহণকারীর উপর প্রভাব বিস্তার করে, সেটা আমাদের জানা খুব দরকার, কারণ সিদ্ধান্ত নেওয়ার সময় এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা দরকার। সাধারণত দুই ধরনের উপাদান সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে, একটা হচ্ছে নেতিবাচক উপাদান, আর একটা হচ্ছে ইতিবাচক উপাদান। আমরা প্রথমে নেতিবাচক উপাদান নিয়ে কথা বলবো। নেতিবাচক উপাদানের মধ্যে মানে নেগেটিভ, যেগুলো নেগেটিভ প্রভাব বিস্তার করতে পারে, সেটা হলো বস্তুনিষ্ঠ উপাদানের অভাব। অর্থাৎ একটি সিদ্ধান্ত নেওয়ার সময় যে সমস্ত উপাদান থাকা প্রয়োজন বা ওই বিষয়ের উপর যে সমস্ত প্রাথমিক তথ্য বা প্রাইমারি সোর্স এর উপর উপাদান, যে সমস্ত বিষয়ে তথ্য থাকা খুব দরকার, সেইগুলো অধিকাংশ সময়ে থাকে না, অনুমানের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ নিতে হয়। এটি একটি, অর্থাৎ বস্তুনিষ্ঠ উপাদানের অভাব মানুষের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে। 2 নম্বর হচ্ছে নেতিবাচক উপাদানের মধ্যে ব্যক্তিগত মতামত। এটা কিন্তু সিদ্ধান্ত গ্রহণে খুব প্রভাব বিস্তার করে। আমি যত তথ্যই আমার থাক না কেন, যত রাষ্ট্রীয় প্রয়োজনই থাক না কেন বা জনগণের প্রয়োজন থাক না কেন, আমি ব্যক্তিগত, অর্থাৎ যে সিদ্ধান্ত গ্রহণ করবে তার ব্যক্তিগত মতামতের বা চিন্তার উপর পুরো সিদ্ধান্ত গ্রহণটা অনেক সময় প্রভাব বিস্তার করে বা প্রভাবিত হয়ে থাকে। হ্যাঁ, যে ব্যক্তিগত মতামত, উনি যে ব্যক্তিগতভাবে যে সিদ্ধান্ত নেবেন, ব্যক্তিগত মতামত সেটাই প্রভাব বিস্তার করে, অথবা তার উপরস্থ কোনো কর্মকর্তা যে নির্দেশনা দিয়ে থাকেন বা ডিসিশন দিয়ে থাকেন, সেটা অনেক সময় তার ব্যক্তিগত মতামতটাও এই সিদ্ধান্ত গ্রহণের উপর প্রভাব বিস্তার করে। আরো একটা নেতিবাচক উপাদান হচ্ছে নিমজ্জিত মূল্যের সমস্যা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। অর্থাৎ অতীত খরচ ও বিনিয়োগে পুনরুদ্ধার করা যায় না, পরিবর্তন করা যায় না সহজেই। অর্থাৎ অতীতে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বা কিছু বিনিয়োগ করা হয়েছে, সেটাকে বলা হয় নিমজ্জিত মূল্যের সমস্যা। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অতীতে যে একটা ইনভেস্ট করা হয়ে গেছে, সময় ইনভেস্ট হয়েছে, আরো অনেক কিছু ইনভেস্ট হয়েছে, সেইটা কখনো পরিবর্তন করা যায় না। এই জন্য সেই কারণেই সিদ্ধান্তটা সেই অতীত সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তার করে, সবসময় পরিবর্তন হয় না বলেই সিদ্ধান্ত গ্রহণে এটা একটা ভূমিকা রাখে, প্রভাব বিস্তার করে। তারপরে হচ্ছে অপ্রত্যাশিত ফলাফল, এইটা কিন্তু সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে। এটা একটা নেতিবাচক উপাদান, যে অনেক সময় অপ্রত্যাশিত ঘটনা ঘটে থাকে, এবং যেটা কখনো কল্পনা করা যায় না, হঠাৎ করে সিদ্ধান্ত গ্রহণের সময় সেই অপ্রত্যাশিত ফলাফলটা চলে আসে, যেটা সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে। অধিক ব্যস্ততা, এটা একটি নেতিবাচক উপাদান। অর্থাৎ যে সিদ্ধান্ত গ্রহণ করে, যারা, তারা অন্যান্য রুটিন কাজে এত ব্যস্ত থাকে রেগুলার অফিসে, যে সিদ্ধান্ত গ্রহণ, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক সময় নিয়ে তথ্য বিশ্লেষণ করে বা অনেক উপাদান বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত নেবে, সেই সময়টা তাদের থাকে না। তারা রুটিন কাজে ব্যস্ত থাকে, যে কারণে তারা দ্রুত সিদ্ধান্ত নেয়। এই রুটিন কাজে ব্যস্ত থাকার কারণে অধিক সময় চলে যায়, অল্প সময় সাধারণত সিদ্ধান্ত গ্রহণের সময় নেওয়া হয়ে থাকে। অল্প একটা মিটিং করে, হয়তো 10 মিনিটে, 15 মিনিটে, 20 মিনিটের মিটিং করে সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু একটি সিদ্ধান্ত নেওয়ার আগে যে বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়, সেইগুলো সময় তাদের বেশি থাকে না। প্রধান নির্বাহীরা, অফিস প্রধানরা, প্রশাসকরা রুটিন কাজে সবসময় ব্যস্ত থাকেন, তাদের রেগুলার যে কাজগুলো করতে হয়, যে কারণে সিদ্ধান্ত গ্রহণ প্রভাবিত হয়ে থাকে। সমাধান উদ্ভাবনে ব্যর্থতা, অর্থাৎ কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা যখন সামনে আসে, সেই সমস্যাটা উদ্ভাবন করার ক্ষেত্রে অনেক সময় ব্যর্থতা থাকে। অর্থাৎ সমস্যার প্রকৃতপক্ষে সমস্যাটা কোথায় নিহিত রয়েছে সেইটা উদ্ভাবন করতে ব্যর্থ হওয়ার কারণে সিদ্ধান্ত গ্রহণ প্রভাবিত হয়ে থাকে। আরো একটা নেতিবাচক উপাদান যেটা সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে, সেটা হলো সঠিক সিদ্ধান্ত বেছে নেওয়ার সমস্যা। কারণ অনেকগুলো বিকল্প থাকে সব সময়, সেই অনেকগুলো বিকল্পের মধ্য থেকে একটিকে বেছে নেওয়া একটু বড় সমস্যা। হ্যাঁ, এই কারণে সিদ্ধান্ত গ্রহণ সবসময় প্রভাবিত হয়ে থাকে, সঠিক সিদ্ধান্ত বেছে নেওয়া যায় না অনেক সময়, যে কারণে সিদ্ধান্তটা ভালো হয় না। তারপরে পক্ষপাতিত্ব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝে থাকবে যে সিদ্ধান্ত গ্রহণ করে
সে তার সিদ্ধান্ত নেওয়ার সময় অনেক সময় তার নিজের সুবিধার জন্য, তার আত্মীয় স্বজনের সুবিধার জন্য, তার দলের সুবিধার জন্য, অথবা তার কোনো বিশেষ লাভ হবে, সেরকম ক্ষেত্রে অনেক সময় পক্ষপাতিত্ব হয়ে থাকে। এটা সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে। এরপরে আমরা ইতিবাচক উপাদান নিয়ে কথা বলবো। অর্থাৎ যে সমস্ত ইতিবাচক উপাদান সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করতে পারে বা করে, সেটা হলো 1 নম্বর সহজ পরিকল্পনা পদ্ধতি। অর্থাৎ সহজ পরিকল্পনা পদ্ধতি মেনে চললে সিদ্ধান্ত গ্রহণ সহজেই হয়ে থাকে। নির্ধারিত মান বা পদ্ধতি মেনে চলা, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে একটা নির্ধারিত মান থাকে, সেটা সহজেই মেনে নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। যেমন একটা টেন্ডার দিব, সেই টেন্ডার একটা নির্ধারিত মান থাকে, একটা রাস্তা তৈরি করব, সেই মান মেনে সহজেই পরিকল্পনা গ্রহণ করা যায়। অতএব সেখানেও সিদ্ধান্ত গ্রহণ সেই নির্ধারিত মান বা সহজ পরিকল্পনাটা সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে। যে আগে হয়ে আছে, সিদ্ধান্তটা এইভাবে নিয়ে নেই। ইতিবাচক উপাদানের মধ্যে আরো একটা আছে, যে অনিশ্চয়তা ও দুঃসময়ের জন্য ব্যবস্থা। অর্থাৎ ভবিষ্যৎ আনসার্টেনটি, ভবিষ্যতে কি হবে, সিদ্ধান্ত সবসময় ভবিষ্যতের উপর নির্ভর করে নিতে হয়। আর অনিশ্চয়তা থাকে, এই অনিশ্চয়তা দুঃসময়ের জন্য যে সমাধানটা নেওয়া হয়, সেটা সহজেই প্রভাব বিস্তার করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। তারপরে আছে সাংগঠনিক লক্ষ্য ও কাঠামো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝে থাকবে যে সাংগঠনিক লক্ষ্য ও কাঠামো দ্বারা সিদ্ধান্ত গ্রহণ সবসময় প্রভাবিত হয়ে থাকে। অর্থাৎ আমি সিদ্ধান্তটা সবসময় নিব আমার সংগঠনের কাঠামো ও লক্ষ্য অনুযায়ী, তার বাইরে নয়। তাহলে একজন প্রশাসক সবসময়, যদি একজন প্রশাসক হয়ে থাকেন, রাষ্ট্রের প্রশাসক, সরকারি প্রশাসক, তাহলে উনি সবসময় সিদ্ধান্তটা গ্রহণ করবেন কি দিয়ে, রাষ্ট্রের যে লক্ষ্য আছে এবং যে কাঠামো মানে আইন, সেটা সাংগঠনিক লক্ষ্য ও কাঠামো। অর্থাৎ উনি যে সংগঠনে বিলং করেন, যে সংগঠনে অবস্থান করেন, সেই সংগঠনের লক্ষ্য এবং কাঠামো দ্বারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ সবসময় প্রভাবিত হয়ে থাকে। এটা ইতিবাচক একটি প্রভাব বিস্তারকারী উপাদান। যোগাযোগ ব্যবস্থা কিন্তু সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে, 4 নম্বর যেটা ইতিবাচকের মধ্যে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা যদি অনেক সুন্দর থাকে, যারা সিদ্ধান্ত গ্রহণ করবে তাদের মধ্যে যদি যোগাযোগটা অনেক বেশি স্ট্রং হয়, তাহলে সিদ্ধান্ত গ্রহণটাও ভালো হয়। আর যোগাযোগ ব্যবস্থা যদি কম থাকে সিদ্ধান্ত গ্রহণকারীদের মধ্যে, তাহলে কিন্তু সিদ্ধান্ত গ্রহণটা ভালো হয় না। অতএব সিদ্ধান্ত গ্রহণ কিন্তু যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করে অনেক সময়। তারপরে হচ্ছে ঘটনার পুনঃপরীক্ষা ও বিশ্লেষণ। এটা দ্বারাও সিদ্ধান্ত গ্রহণ বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। অর্থাৎ বারবার যদি আমি পরীক্ষা করে দেখি সিদ্ধান্ত নেওয়ার আগে, পুনঃ পরীক্ষা এবং বিশ্লেষণ যদি বেশি করে করি, তাহলে সিদ্ধান্ত গ্রহণটা ভালো হবে। আর যদি আমি পুনঃ পরীক্ষা বা সিদ্ধান্ত গ্রহণের আগে যদি আমি পুনঃ পরীক্ষা ও অ্যানালাইসিস যদি কম করি, তাহলে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ ভালো হবে না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরো একটি উপাদান হচ্ছে গণদাবি বা জনমত। সিদ্ধান্ত গ্রহণের পূর্বে জনগণ কি চায়, সেটা কিন্তু সিদ্ধান্ত গ্রহণের উপর প্রভাব বিস্তার করে। অর্থাৎ জনগণের দাবিকে উপেক্ষা করতে পারে না কেউই। অর্থাৎ কোনো প্রশাসক এমন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না যেটা জনগণ চায় না। জনগণের চাওয়ার বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না, তাহলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই গণদাবি বা জনমত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। তারপর হচ্ছে নৈতিকতা। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। সিদ্ধান্ত গ্রহণকারীর নৈতিকতার উপর কিন্তু সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই ভূমিকা রাখে। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণকারীর নৈতিকতা কেমন, তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ অনেকাংশেই নির্ভর করে। সে তার নৈতিকতার ঊর্ধ্বে উঠতে পারে না। তাই তার নৈতিকতা ভালো হলে সিদ্ধান্ত গ্রহণ ভালো হয়, তার নৈতিকতা খারাপ হলে সিদ্ধান্ত গ্রহণ খারাপ হয়ে যাবে। অর্থনৈতিক সামর্থ্য। তোমরা নিশ্চয়ই এটা বুঝে থাকবা যে সিদ্ধান্ত গ্রহণে অর্থনৈতিক সামর্থ্য সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। আমি যদি সিদ্ধান্ত নেই যে সারা বাংলাদেশের
সকল মানুষের মোবাইল ফোন দেওয়া, উন্নত মানের মোবাইল সংযোগ দেওয়া হবে। এই সিদ্ধান্তটা আমি নিতে পারি কিন্তু যদি আমার অনেক টাকা থাকে, কিন্তু আমি এই সিদ্ধান্তটা কখনোই নিতে পারবো না যদি আমার আর্থিক সংকট থাকে, কারণ এটা একটি সাধারণ রাষ্ট্রের পক্ষে সমস্ত নাগরিককে মোবাইল উন্নত মানের সংযোগ দেওয়া সম্ভব নয়। অতএব তোমরা বুঝতেই পারছো যে অর্থনৈতিক সামর্থ্য সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে। এবার আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। সিদ্ধান্ত গ্রহণ কিভাবে গ্রহণ করে, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা কি বা ধাপসমূহ কি কি। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বা ধাপসমূহ অর্থাৎ একটি সুন্দর সিদ্ধান্ত গ্রহণে কতগুলো ধাপ বা নির্ধারিত ধাপ রয়েছে, এ ব্যাপারে অবশ্য এক এক প্রশাসন বিজ্ঞানীরা এক একভাবে বলেছেন। তবে প্রসেস অফ ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সার্বিকভাবে সবার কথা বিবেচনা করে আমরা কয়েকটি ধাপ এখানে উল্লেখ করব। সেগুলো আমরা এক এক করে দেখতে চাই। নাম্বার 1 বা প্রসেস অফ ডিসিশন মেকিং এর প্রথম ধাপ বা প্রথম সিঁড়ি বা প্রথম যেটা প্রথমেই করতে হয় সিদ্ধান্ত গ্রহণে, সেটা হচ্ছে ডায়াগনোসিস অফ দ্য প্রবলেম, অর্থাৎ সমস্যাটা নির্ণয়। অর্থাৎ আমি যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছি সেটা কেন নিতে যাচ্ছি এবং কি কারণে নিতে যাচ্ছি, সেইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার প্রথমে সেই যে ওটাকে সমস্যা বলা হচ্ছে, প্রবলেম বলা হচ্ছে। আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা আসলে একটা প্রবলেম থেকেই করতে যাচ্ছি। যেমন আমি একটা ব্রিজ করব, কেন করব? জনগণ হয়তো আসা যাওয়ার সমস্যা আছে, এটা হচ্ছে সমস্যা। সেই একটি সিদ্ধান্ত গ্রহণের আগে সেই সমস্যাটা আগে নির্ণয় করতে হবে। আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা কি কারণে করতে যাচ্ছি, এইটা নির্ণয় করা সবার আগে প্রয়োজন। এই নির্ণয়টা যদি সঠিকভাবে না করা হয় তাহলে সিদ্ধান্ত গ্রহণটা ভালো হবে না। 2 নম্বরে হচ্ছে সমস্যার বিশ্লেষণ, অর্থাৎ সেই সমস্যাটা কেন হয়েছিল, এই সমস্যার প্রকৃতিটা কেমন, অর্থাৎ অ্যানালাইসিস অফ দ্য প্রবলেম। অর্থাৎ একটি সমস্যার পুরোপুরি অ্যানালাইসিস করতে হবে, তার বিভিন্ন দিক থাকে, সেই দিকগুলো অ্যানালাইসিস করে সমস্যাটা অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আমাকে দ্বিতীয় ধাপে যে সমস্যা নির্ণয় করার পরে প্রথমে আমি কি করলাম, কেন করতে যাচ্ছি এবং এটার বিস্তারিত বিশ্লেষণ করে সিদ্ধান্তটা নিতে হয়। 3 নম্বরের যে ধাপ সেটা হচ্ছে বিকল্প পন্থার উদ্ভাবন, অর্থাৎ ডেভেলপিং অল্টারনেটিভস, যে আমার কি কি পন্থা হয় অর্থাৎ এই সমস্যাটা সমাধানের বা এই সিদ্ধান্তের কি কি বিকল্প থাকতে পারে। অনেকগুলো বিকল্প পন্থা আমাকে উদ্ভাবন করতে হবে। বিকল্প এ, বিকল্প বি, বিকল্প সি, বিকল্প ডি, বিকল্প ই, বিকল্প এফ, বিকল্প জি ইত্যাদি হতে পারে। অর্থাৎ অনেকগুলো বিকল্প আমাকে উদ্ভাবন করতে হবে। এটা পরিকল্পনা করে যে কি কি বিকল্প হতে পারে এই সিদ্ধান্ত নেওয়ার আগে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে তুমি কলেজে আসবে, তোমার বাসা থেকে কি কিভাবে আসতে পারো, তুমি হেঁটে আসতে পারো, তুমি রিক্সায় আসতে পারো, তুমি একটি ভাড়াকৃত গাড়ি ব্যবহার করতে পারো, সাইকেলে আসতে পারো, তুমি মোটর সাইকেলে আসতে পারো, তুমি আরো দ্রুত আসার জন্য প্রাইভেট কার ভাড়া করতে পারো, ক্যাব ভাড়া করতে পারো ইত্যাদি। তো এই বিকল্প পন্থা তোমাকে নির্ধারণ করতে হবে। এরকম রাষ্ট্রীয় ক্ষেত্রে অনেক বিকল্প পদ্ধতি হতে পারে একটি সিদ্ধান্তের জন্য। এরপরে বিকল্প পন্থার মধ্য হতে বাছাই করো। অনেকগুলো বিকল্প হতে পারে, সেখান থেকে আবার সম্ভাব্য অনেকগুলো বাছাই করতে হবে, সিলেকশন এবং অল্টারনেটিভস। এটাও একটি গুরুত্বপূর্ণ ধাপ সিদ্ধান্ত গ্রহণে, যে আমাকে কিছু কিছু বিকল্প আছে, যেমন বিকল্প এ টু জি, আমি অনেকগুলো বিকল্প নিয়ে রাখলাম, এর মধ্যে আবার কিছু কিছু আছে একেবারেই সম্ভাবনাময় নয়, সেগুলো বাদ দিতে হবে, আর কয়েকটা সম্ভাবনাময় সেগুলোকে রাখতে হবে। এরপরে যে পঞ্চম ধাপ, এভালুয়েটিং দ্য অল্টারনেটিভস। পঞ্চম ধাপ হচ্ছে যে যে বিকল্প বা বিকল্প সমাধানগুলো আছে সেগুলোকে আবার মূল্যায়ন করতে হবে, এভালুয়েট করতে হবে একদম পরিকল্পিতভাবে। সেই মূল্যায়নটা হতে পারে আর্থিক, রাজনৈতিক, তারপরে আরো অনেক দিক থাকে যে কোনো সমস্যা, সেই দিকগুলো মূল্যায়ন করতে হবে, যে আমার কোনটায় খরচ কম হবে, সুবিধা বেশি হবে, বা কোনটায় আমার টাকা বেশি লাগলেও আমার সুবিধা বেশি পাওয়া যাবে ইত্যাদি ভাবে সেটাগুলোকে ইভালুয়েট করতে হবে। তারপরে 6 নম্বর ধাপ ডিসিশন মেকিং এর, সেটা হচ্ছে সিদ্ধান্ত সমূহকে কার্যে রূপায়ণ। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এখন সেটা বাস্তবায়ন করতে হবে। মূল্যায়ন করার পরে বাস্তবায়নের ধাপ, পুটিং দ্য ডিসিশন ইনটু ইফেক্টস, কার্যকরে করে ফেলতে হবে। সেখানে বলা হচ্ছে সিদ্ধান্তকে অবশ্যই বাস্তবতার নিরিখে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
কেননা অনেক সময় সঠিক সিদ্ধান্ত কর্মচারীদের অসহযোগিতায় অথবা অন্য কোনো কারণে ব্যর্থতায় পর্যবসিত হয়। তাই প্রশাসককে কিছু কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হয় যাতে সিদ্ধান্ত সহজেই বাস্তবায়িত হয়। সেক্ষেত্রে প্রশাসককে 3টি বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হলো সিদ্ধান্ত সমূহের মধ্যে যোগাযোগ রক্ষা করতে হবে, কর্মচারীদের সিদ্ধান্ত কার্যকর করার নিশ্চয়তা প্রদান করতে হবে এবং সময় মতো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অর্থাৎ সময়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত সমূহের পুনর্বিবেচনা করা 7 নম্বর ধাপ। কার্যের রূপায়ণ করার পরে অর্থাৎ সিদ্ধান্ত হয়ে গেল, কিন্তু সেটা আবার পুনর্বিবেচনা করতে হবে। ফলো আপ দ্য ডিসিশন, ফলোইং আপ। সেই ডিসিশনটা ফলো আপ না করলে কিন্তু শেষ মুহূর্তে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। ছোট্ট একটা কারণে কিন্তু পর্যবসিত হয়ে যেতে পারে। এই জন্য সিদ্ধান্ত সমূহ আবার ফলো আপ করতে, পুনর্বিবেচনা করতে হবে। আর 8 নম্বর সিদ্ধান্ত ধাপ হচ্ছে উপাত্ত সমূহের শ্রেণীবদ্ধকরণ করতে হবে। ক্লাসিফাইং দ্য ফ্যাক্টস, বিভিন্ন ধরনের উপাত্ত থাকে, সেগুলোকে ক্লাসিফাইং করে ফেলতে হবে, আলাদা আলাদা ভাগে ভাগ করে ফেলতে হবে এবং সবার শেষে যেটাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে সেটা সময়ের গুরুত্ব। সময়ের কাজ সময় করতে হবে। আমি এমন কোনো সিদ্ধান্ত নেব না, যেমন বন্যা হচ্ছে, আমি সিদ্ধান্ত নিতে নিতে বন্যা শেষ হয়ে যাবে, তারপরে ত্রাণ পৌঁছাবে, সেটা সেইরকম সিদ্ধান্ত কোনো প্রয়োজন নেই। অতএব সময় খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অথবা আগুন ধরেছে, আমি সিদ্ধান্ত নিলাম যে আগুন নিভাতে কে যাবে, কারা যাবে, এটা সিদ্ধান্ত নিতেই সব পুড়ে শেষ হয়ে যাবে, সেরকম সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই জন্য সময়টাকে গুরুত্ব দিতে হবে এই সিদ্ধান্তগুলোর সাথে, খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব নিয়ে একটু কথা বলবো, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের থিওরিজ অফ ডিসিশন মেকিং, এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। হারবার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব, অনেকেই তত্ত্ব দিয়েছেন সিদ্ধান্ত গ্রহণের, কিন্তু হারবার্ট সাইমন সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ দিয়েছেন। এই কারণে হারবার্ট সাইমন সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব সবচেয়ে জনপ্রিয়। রাজনীতি বা প্রশাসনের যৌক্তিকতা বিশ্লেষণে সাইমনই প্রথম ব্যক্তি নন, তবে তিনি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সর্বাধিক বাস্তবভিত্তিক ব্যাখ্যা প্রদান করেছেন। এই তত্ত্ব প্রদানের জন্য 1978 সালে থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কারেও ভূষিত করা হয়। এক্ষেত্রে তার দুটি বিখ্যাত গ্রন্থ রয়েছে, সেগুলো হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার, এ স্টাডি অফ ডিসিশন মেকিং প্রসেস এবং মডেলস অফ ম্যান, সোশ্যাল অ্যান্ড রেশনাল। তার মতে যৌক্তিকতা বলতে একটি নির্দিষ্ট মাপকাঠির তুলনায় কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য কি অগ্রহণযোগ্য বা বাঞ্ছনীয় কি অবাঞ্ছনীয়, পছন্দনীয় কি অপছন্দনীয় তা বোঝায়। অর্থাৎ নির্ধারিত মাপকাঠির ভিত্তিতে ওই সিদ্ধান্তটা ভালো না মন্দ, গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য হবে, এইটা যখন ওই মাপকাঠিতে ফেলা হয় তখনই বোঝা যাবে সেই সিদ্ধান্তটা ভালো না মন্দ। এই জন্য ওনার এই সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বকে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ বলা হয়েছে। প্রকৃতপক্ষে সাইমনের যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ এমন একটি প্রক্রিয়া যাতে সংগৃহীত তথ্য বিশ্লেষণ ও মূল্যায়নের মাধ্যমে বিভিন্ন বিকল্প থেকে উত্তম বিকল্প নির্বাচন করা হয় এবং সর্বাধিক লক্ষ্য অর্জিত হয়। সাইমন সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে 3টি মডেলের কথা উল্লেখ করেছেন এবং তুলনামূলক বিচার করে সবচেয়ে উত্তম মডেলটি গ্রহণ করেছেন। উনি যে সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব দিয়েছেন সেখানে মোট 3টি মডেল আছে এবং এই 3 ধরনের মডেলের প্রথমটির নাম উপায় লক্ষ্য মডেল, অর্থাৎ মিনস এন্ডস মডেল। সাইমন যৌক্তিকতাকে লক্ষ্য ও উপায় এই দুটি প্রেক্ষিতে বর্ণনা করেছেন। অর্থাৎ উনি যৌক্তিকতা বলতে মূলত যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটাকে কিছু লক্ষ্য এবং উপায়ের মাধ্যমে লক্ষ্যে পৌঁছানো যায়, এই দুটি প্রেক্ষিতে বর্ণনা করেছেন। এই জন্য এই মডেলটার নাম মিনস এন্ডস মডেল। তার মতে সর্বশেষ লক্ষ্যসমূহ অর্জনের জন্য উপযুক্ত মাধ্যম বা উপায়সমূহের ব্যবহার অত্যন্ত জরুরি। উপায় বলতে শর্ত বা পরিবেশকে বোঝায় যা কোনো লক্ষ্য অর্জনে সহায়তা করে। প্রকৃতপক্ষে উপায় ও লক্ষ্য পৃথকীকরণ খুবই কঠিন। নিচের চিত্রে আমরা এখানে একটি চিত্র উল্লেখ করব। সেই চিত্র দেখো, ত্রিভুজের মতো একটি, পিরামিডের মতো একটি চিত্র। এখানে এ, বি এবং সি ধাপ করা হয়েছে। চিত্রে প্রাথমিক উদ্দেশ্য বি অর্জনের জন্য সি উপায় বা মিনস হিসেবে বিবেচ্য। অর্থাৎ আমি যদি একটি লক্ষ্য ধরি, বি কে যদি লক্ষ্য ধরি যে বি করব আমি কাজ, তাহলে সি হচ্ছে তার উপায়। অর্থাৎ সি কিছু কিছু উপায়ের মাধ্যমে বিতে আমি পৌঁছাবো। হ্যাঁ, যদি আমি উদাহরণ দেই যে আমি একটি কারখানা স্থাপন করতে চাই বা আমি মুনাফা করতে চাই, তার সেই লক্ষ্য হচ্ছে বি আর সি হচ্ছে উপায়, অর্থাৎ মার্কেটিং সিস্টেম। তাহলে সি কে উপায় হিসেবে গণ্য করে আমি বি তে পৌঁছাবো, লক্ষ্য হিসেবে গণ্য। কিন্তু
আমার পরবর্তীতে লক্ষ্য আরো বাড়তে পারে, সেই ক্ষেত্রে সেই লক্ষ্যকে আমি এ হিসাবে গণ্য করি, তখন আবার বি কে কিন্তু উপায় হিসেবে গণ্য করতে হবে। এটাকেই উপায় লক্ষ্য মডেল হিসাবে বিবেচনা করেছেন সাইমন। এর কিছু সীমাবদ্ধতা রয়েছে এই তত্ত্বের। উপায় উদ্দেশ্য আলাদা করা যায় না, যেমন একসময় বি ছিল লক্ষ্য, কিন্তু এর লক্ষ্য অর্জন করতে গিয়ে বি কে আবার উপায় হিসেবে গণ্য করা হয়েছে। এই জন্যই সময় ও কালের ভূমিকা উপেক্ষা করা হয় এখানে। আর উপায় ও উদ্দেশ্য সঠিকভাবে গৃহীত না হলে পরিসংখ্যানজনিত গরমিল হতে পারে। দ্বিতীয় যে মডেল সাইমনের, হার্বার্ট সাইমনের, এর নাম দিয়েছেন আচরণ বিকল্প মডেল, অর্থাৎ বিহেভিয়ার অল্টারনেটিভ মডেল। সাইমন নিজেই উপায় লক্ষ্য মডেলের সীমাবদ্ধতা দূরীকরণের জন্য আচরণ বিকল্প মডেলের ধারণা প্রদান করেন। সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে সচেতন বা অসচেতন কিংবা যৌক্তিক বা অযৌক্তিক আচরণ করেন, ফলে আচরণের ক্ষেত্রে গুণগত পার্থক্য থাকে। এই মডেলে সকল ধরনের বিকল্প ব্যবস্থাকে সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় এবং কিভাবে একজন প্রশাসক সিদ্ধান্ত গ্রহণ করে তা নির্দেশ করে। এখানে সিদ্ধান্ত গ্রহণের 4টি স্তর রয়েছে: সকল বিকল্পের একটি তালিকা করা, সকল বিকল্প সম্বন্ধে তথ্য সংগ্রহ করা, সকল বিকল্প ফলাফল নির্ধারণ করা, বিকল্পগুলোর পারস্পরিক গুরুত্ব বিচার করে একটিকে বাছাই করা। কিন্তু কতিপয় সীমাবদ্ধতার কারণে সাইমন এই মডেলটিকেও গ্রহণ করেননি। এবার তৃতীয় মডেল, এটাই সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ মডেল সাইমনের, সন্তোষজনক মডেল বলা হয়, স্যাটিসফাইং মডেল ইংরেজিতে বলা হয়। এখানে লক্ষ্য ও উপায় মডেল এবং আচরণ বিকল্প মডেলের অসুবিধা ও সীমাবদ্ধতার কারণে সাইমন সন্তোষজনক মডেল তুলে ধরেছেন। তার মতে একজন প্রশাসকের পক্ষে সকল যৌক্তিকতা অর্জন করা সম্ভব নয়, অর্থাৎ একজন মানুষের অনেক সীমাবদ্ধতা থাকে, সে সব কিছু যৌক্তিকতা নির্ধারণ করতে পারে না। এছাড়া একজন মানুষের নিজস্ব উদ্দেশ্য অর্জনের প্রয়োজনীয়তা রয়েছে, তাই প্রশাসনিক উদ্দেশ্য অর্জন এবং নিজস্ব উদ্দেশ্য অর্জনের মধ্যে বিরোধিতার ফলে ব্যক্তিগত সন্তুষ্টি অর্জনই তার নিকট মুখ্য হয়ে দাঁড়ায়। অর্থাৎ সাইমন বলতে চাচ্ছেন যে প্রত্যেকটা প্রশাসকের দুই ধরনের উদ্দেশ্য থাকে, এটা হলো সাংগঠনিক উদ্দেশ্য আর এটা তার ব্যক্তিগত উদ্দেশ্য। তাই সাইমন বলেছেন যে যখন এই দুটা উদ্দেশ্যের মধ্যে অনেক সময় বিরোধিতা তৈরি হয়, অর্থাৎ সংগঠনের উদ্দেশ্য একরকম আর ব্যক্তির উদ্দেশ্য আরেকরকম, এই দুইটা উদ্দেশ্য যখন বিরোধিতা তৈরি হয় তখন সন্তোষজনকের ভিত্তিতে একটিকে গুরুত্ব দিয়ে প্রশাসক সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। এই মডেলকে অনেকে বাউন্ডেড রেশনালিটি মডেল বা সীমিত যৌক্তিকতা মডেলও বলে থাকেন। প্রকৃতপক্ষে এই মডেল 3 ধরনের মানুষের কথা উল্লেখ করা হয়। 1 নম্বর মানুষ হচ্ছে অর্থনৈতিক মানুষ, অর্থাৎ ইকোনমিক ম্যান। সাইমনের মতে একজন অর্থনৈতিক মানুষ সর্বদা আর্থিক লাভ ক্ষতির ভিত্তিতে সিদ্ধান্তসমূহ গ্রহণ করেন এবং সন্তুষ্টি অর্জন করে থাকেন। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন 3 ধরনের মানুষ পাওয়া যায়, 3 ধরনের সিদ্ধান্ত গ্রহণকারী পাওয়া যায়। এক ধরনের মানুষ শুধুমাত্র অর্থনৈতিক লাভ ক্ষতির কথা ভাবে, যে এইভাবে করলে লাভ বেশি হবে বা ক্ষতি বেশি হবে, আর ওইভাবে করলে লাভ কম বা বেশি হবে, ক্ষতি কম বা বেশি হবে। সেই ধরনের মানুষকে বলা হচ্ছে ইকোনমিক ম্যান। সাইমন আরো এক ধরনের মানুষের কথা বলেছেন, সোশ্যাল ম্যান, অর্থাৎ মানুষ সমাজে বসবাস করে বিধায় একজন প্রশাসক সমাজের মানুষের কথা ভেবে সিদ্ধান্ত গ্রহণ করেন, যে তিনি যে সমাজে বসবাস করেন ওই সমাজের মানুষের লাভ বা ক্ষতি হবে কিনা সেটা ভেবে যে কাজটা করেন। সেই কারণে এই প্রশাসককে বলা হচ্ছে সামাজিক মানুষ। যে প্রশাসক সমাজের মানুষের কথা ভেবে কাজ করেন তাকে সোশ্যাল ম্যান বলেছেন উনি, অর্থাৎ এটা একটা মডেল, সোশ্যাল ম্যান মডেল। সাইমন 3 নম্বর যে মডেলের কথা বলেছেন সেটা হচ্ছে প্রশাসনিক মানুষ, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যান। অর্থাৎ সাইমনের মতে প্রশাসনিক মানুষ অর্থনৈতিক ও সামাজিক মানুষ অপেক্ষা অধিকতর যৌক্তিক। অর্থাৎ উনি সাইমন বলতে চাচ্ছেন যে অর্থনৈতিক মানুষও ভালো নয়, অর্থনৈতিক যে মানুষ বা অর্থনৈতিক প্রশাসক আর সামাজিক প্রশাসক এই দুটির চেয়ে উনি বলেছেন যে প্রশাসনিক মানুষ সবচেয়ে বেশি যৌক্তিক। কেননা তিনি সকল সমস্যা প্রশাসনিক দিক থেকে বিবেচনা করেন। তিনি অসংখ্য বিকল্প আচরণের সবগুলো বিবেচনা না করে যে আচরণটি অধিক সন্তোষজনক সেটি গ্রহণ করেন। অর্থাৎ অর্থের কথাও ভাবা যাবে না, সমাজের কথাও বেশি গুরুত্ব দেওয়া যাবে না, এই দুটোর মাঝামাঝি যেটা সেটাকে উনি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ প্রশাসনিক মানুষই ওনার মতে সবচেয়ে সেরা মানুষ, সেরা প্রশাসক, সেরা সিদ্ধান্ত গ্রহণকারী। হার্বার্ট সাইমনের যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের সমালোচনা। হার্বার্ট সাইমনের যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ মডেলটি প্রাথমিক প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বিভিন্ন দিক থেকে তা সমালোচনার সম্মুখীন হয়েছে। এমনকি তিনি নিজেও তার পরবর্তী লেখাসমূহে এই মডেলের সমালোচনা করেন। তিনি বলেন, মানুষের পক্ষে সম্পূর্ণ যৌক্তিক হওয়া সম্ভব নয়। মূল্যবোধের প্রতি আস্থা বা বিশ্বাস স্থাপন মানুষকে সীমিত করে দেয়। প্রফেসর
সমালোচকদের মধ্যে প্রফেসর আই সার্কাভস্কি, তিনি একে সমালোচনা করেছেন হার্বার্ট সাইমনের মডেলকে। তিনি একে অবাস্তব বলে, অচল বলে উল্লেখ করেছেন। কারণ জরুরি পরিস্থিতিতে যেমন যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদিতে যৌক্তিকতা, আচরণ ইত্যাদি বিশ্লেষণের ফলে কালক্ষেপণ হয়, মূল উদ্দেশ্য অর্জন ব্যাহত হয়ে যেতে পারে তার মতে। এটা কিন্তু ঠিক কথা, কারণ যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের যৌক্তিকতা নির্ধারণের ক্ষেত্রে কোনো জরুরি পরিস্থিতিতে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না। আরো একজন ব্যক্তি সমালোচনা করেছেন সি লিন্ডব্লুম, অত্যন্ত ব্যয়বহুল ও কালক্ষেপণকারী। উনি বলেছেন যে এই মডেলটা বা সিদ্ধান্ত গ্রহণের তত্ত্বটি খুবই ব্যয়বহুল এবং কালক্ষেপণকারী, সময় নষ্ট করবে। তারপরে অ্যামিতাই এথ জিওয়ানে, উনি কিন্তু হার্বার্ট সাইমনের এই তত্ত্বকে সমালোচনা করেছেন। হার্বার্ট সাইমনের যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ মডেলটি সঠিকভাবে নির্ধারণ করার কোনো মানদণ্ড নেই, কোনো নির্ধারিত মাপকাঠি নাই যে এটা সঠিক। একজনের নিকট যা যৌক্তিক, অন্যজনের নিকট তা যৌক্তিক নাও হতে পারে। সমালোচনা সত্ত্বেও হার্বার্ট সাইমনের যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ মডেলটি প্রশাসন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে এবং এখন পর্যন্ত এটাই সবচেয়ে সেরা সিদ্ধান্ত গ্রহণের মডেল বা তত্ত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে আরো একটি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব বা ইম্পর্টেন্সি অফ ডিসিশন মেকিং। প্রশাসনের সফলতা ও সাংগঠনিক উৎকর্ষতার জন্য বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ একটি অবিচ্ছেদ্য অংশ। স্যার পল এর মতে, of all the problems in management, the problem of decision making is most difficult. অর্থাৎ ডিসিশন মেকিং এর ক্ষেত্রে উনি কিছু গুরুত্বের কথা বলেছেন, যে ডিসিশন মেকিং ছাড়া আসলে কিন্তু সমস্যা হয়ে যায়। ডিসিশন মেকিং খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু গুরুত্ব রয়েছে। 1 নম্বর গুরুত্ব হচ্ছে সংগঠনের সূচনা। সবার আগে গুরুত্ব হচ্ছে এটা, যে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে একটি সংগঠনের সূচনা করা হয়। অর্থাৎ এইখানেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব এখানেই, যে একটি সংগঠন তৈরি করার সময় কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সংগঠনের সূচনাটাই হয় সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে। অর্থাৎ যে সংগঠন, যেখানে রাষ্ট্র শুরু হয় সংগঠনের সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে, একটি প্রতিষ্ঠান শুরু হয় সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে। এই জন্য এই গুরুত্বটা অনেক। শ্রেষ্ঠত্ব নির্বাচন। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া না হলে কোনটি সিদ্ধান্তটা গ্রহণযোগ্য, শ্রেষ্ঠ, এটা নির্বাচন করতে হলে সিদ্ধান্ত গ্রহণ করতেই হবে। অর্থাৎ কোন সিদ্ধান্তটি শ্রেষ্ঠ, সেইটা নির্বাচনের জন্য কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। দায়িত্বশীলতা। সিদ্ধান্ত গ্রহণ কিন্তু একটা দায়িত্বশীলতার ব্যাপার, কারণ একজন প্রশাসককে দায়িত্ব থাকে অনেক কিছু, সেই অনেক কিছুর মধ্য থেকে একটি বিষয় সিদ্ধান্ত নিতে হয়, এটা তার একটা দায়িত্বের অংশ। তাই দায়িত্বশীলতা প্রমাণের জন্য, দায়িত্বশীলতা জন্যই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সাংগঠনিক শৃঙ্খলা। একটি সংগঠন বা প্রশাসনের একটি শৃঙ্খলার জন্যই, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার জন্যই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হয় প্রতিনিয়ত। বিভিন্ন ধরনের সিদ্ধান্ত থাকে শৃঙ্খলা আনয়নের জন্য। যেমন আমি যদি বলি, প্রশাসনিক সিদ্ধান্ত নিতে হয় কাকে বাদ দেবে সংগঠন থেকে, কাকে শাস্তি দেওয়া হবে, কাকে পুরস্কার করা হবে, কাকে প্রমোশন দেওয়া হবে, এক্ষেত্রেও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাই সাংগঠনিক শৃঙ্খলার জন্য সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। ঐক্য আনয়ন, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানে কিন্তু ঐক্য আনয়ন করা সম্ভব এবং এটা হয়ে থাকে। সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব এখানে যে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ঐক্য আনয়ন করা হয়। প্রভাব বিস্তার। সিদ্ধান্ত গ্রহণে মানে যে কোনো প্রভাব বিস্তার করার জন্য, প্রশাসকটা প্রভাব বিস্তার করার জন্য কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। বিভিন্ন ক্ষেত্রে সেই প্রভাব বিস্তার হতে পারে, অর্থনৈতিক, রাজনৈতিক ইত্যাদি ক্ষেত্রে প্রভাব বিস্তারের জন্য কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা রয়েছে। সমস্যার সমাধান, এটা তো খুবই কমন ব্যাপার, যে সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব সেখানেই, যে একটি প্রশাসনে যদি যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, সেই সমস্যা সমাধানের জন্য অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যে এই সমস্যা কিভাবে সমাধান হবে, কিভাবে আরো ভালো করে এই সমস্যা সমাধান করা সম্ভব, তাই সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সেটা হয়ে থাকে। সাংগঠনিক ব্যবস্থাপনা ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ গুরুত্ব ভূমিকা রাখে। সাংগঠনিক ব্যবস্থাপনা অর্থাৎ সংগঠনে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয় বিভিন্নভাবে, সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা লাগে। সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বের ক্ষেত্রে 9 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কর্মে গতিশীলতা আসে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে করলে। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ যদি যথার্থ হয় তাহলে কর্মে গতিশীলতা থাকবে। অবিচ্ছেদ্য অংশ। সিদ্ধান্ত গ্রহণের
গ্রহণ কিন্তু সংগঠনের বা প্রশাসনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটাকে বাদ দিয়ে কখনোই সংগঠন চলতে পারে না। সংগঠনকে সবসময় বিভিন্ন রকমের সিদ্ধান্ত গ্রহণ করতেই হয়। ফলদায়ক, সিদ্ধান্ত গ্রহণ বিভিন্ন রকম ফলাফল কেন্দ্রিক, এই জন্য এটাকে ফলদায়ক বলা হচ্ছে। 12 নম্বর হচ্ছে সংগঠনের সফলতা লাভ। সংগঠনকে যদি সফল হতে হয়, প্রশাসনকে যদি সফল হতে হয়, তাহলে অবশ্যই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ ভূমিকা এবং যথাযথ বা যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ সফলতা লাভে ভূমিকা রাখে সংগঠনে। কর্মীদের সন্তুষ্টি অর্জন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিদ্ধান্ত গ্রহণ যদি যথাযথ নিয়ম মেনে করা হয়, যে প্রক্রিয়া, যথাযথ প্রক্রিয়া মেনে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাহলে কর্মীরা সন্তুষ্টি অর্জন করবে। সঠিক সময়ে ও সুষ্ঠুভাবে কর্ম সম্পাদন করা সম্ভব, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে যথাযথ সময়ের মধ্যে এবং যথাযথভাবে কর্ম সম্পাদন করতে হলে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করতে হয় যথাযথ প্রক্রিয়া মেনেই। অপচয় রোধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। প্রবলেমস অফ ডিসিশন মেকিং, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণে যে সমস্ত সমস্যা তৈরি হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিজেরাও এগুলো উপলব্ধি করতে পারবে যে সিদ্ধান্ত গ্রহণে কি কি সমস্যা তৈরি হয়। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যে কোনো প্রশাসনের সাফল্যের চাবিকাঠি। সিদ্ধান্ত গ্রহণ হলো একটি জটিল ও কঠিন প্রক্রিয়া। প্রত্যেক সিদ্ধান্ত প্রণেতাকেই সঠিক ও যুক্তিযুক্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সমস্যাগুলো আমরা এক এক করে দেখতে চাই। 1 নম্বর হচ্ছে রুটিন কাজে অধিক ব্যস্ততা। এটা আমরা এর আগেও একবার বলেছি যে সিদ্ধান্ত গ্রহণ প্রভাব বিস্তারকারী উপাদান নিয়ে আলোচনা করার সময়, যে রুটিন কাজে অধিক ব্যস্ততা থাকেন, এটা একটা বড় সমস্যা। সিদ্ধান্ত গ্রহণ যারা করেন, যারা করেন, তারা তার অফিসের অন্যান্য রুটিন কাজ, অর্থাৎ প্রতিদিন যে ফাইলগুলো দেখতে হয়, কাজ সিদ্ধান্ত দিতে হয়, মানে রুটিন কাজে ব্যস্ততা থাকার কারণে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রভাবিত হয়, বা এটা একটা বড় সমস্যা। তারা সবসময় রুটিন কাজে ব্যস্ত থাকেন, সিদ্ধান্ত গ্রহণে তারা বেশি সময় দিতে পারেন না। তারপরে হচ্ছে সমস্যা সমাধানের জন্য সমস্যা নির্বাচনের ব্যর্থতা, অর্থাৎ সমাধান, আমার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার প্রকৃতি নির্বাচন বা সমস্যাটা কি, প্রকৃত সমস্যাটা কি, সেটা নির্বাচন করতে অনেক সময় ব্যর্থ হয়ে পড়ে। এই কারণে সিদ্ধান্ত গ্রহণ একটা বড় সমস্যা। তারপরে আরো একটি সমস্যাটা আছে, সেটা হলো সুদীর্ঘ পদ্ধতি বা কার্যপ্রণালী, অর্থাৎ এই যে প্রসেসটা, সিদ্ধান্ত গ্রহণের যে অনেকগুলো ধাপ আছে, এটা একটা দীর্ঘ পদ্ধতি, কিন্তু অনেক সময় প্রশাসনে চট করে সিদ্ধান্ত দিতে হয় মুহূর্তের ভিতর। সেই সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ, যে যুদ্ধ করব কি করব না, এটা একটা অন্য কোনো রাষ্ট্র সরাসরি যদি আক্রমণ করে বসে, তাহলে সেই যুদ্ধ আমি করব কি করব না, এই সিদ্ধান্ত কিন্তু তাৎক্ষণিক দিতে হয়। এখানে ওই প্রসেস নির্ধারণ করার সময় খুবই কম, অথবা ঘূর্ণিঝড় হচ্ছে আমি কি করব, অথবা আগুন লেগে গেছে, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত দিতে হয়। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জন্য এটা একটা সুদীর্ঘ পদ্ধতি, এটা সিদ্ধান্ত গ্রহণের একটি সমস্যা। রেড টেপিজমের একটা ব্যাপার থাকে এখানে। পক্ষপাত প্রবণতা, এটা সিদ্ধান্ত গ্রহণের সমস্যা। প্রশাসক বিভিন্নভাবে প্রভাবিত হতে পারে পক্ষপাত দ্বারা, স্বজনপ্রীতি, দলীয় প্রভাব, এইসব দৃষ্টিভঙ্গির কারণে পক্ষপাত প্রবণতার সমস্যা তৈরি করে। তথ্যের অভাব ও অপর্যাপ্ততা, এটা একটা বড় সমস্যা। তৃতীয় বিশ্বের দেশগুলিতে সিদ্ধান্ত গ্রহণের সময় যে তথ্যের অনেক অভাব থাকে, যে তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, সে বা অ্যানালাইসিস করতে হয় যে তথ্যগুলো, সেই তথ্যের অভাব থাকে সব সময়। সেই তথ্যের অভাবের কারণেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণের সমস্যা তৈরি হয়। অপ্রত্যাশিত ফলাফল একটি সমস্যা, যে ফলাফল অনেক সময় অপ্রত্যাশিত হতে পারে, এটা সিদ্ধান্ত গ্রহণে অনেক সময় ব্যর্থ হতে পারে। যে আমি মনে করলাম এই সিদ্ধান্তটা নিলে ভালো হবে জনগণের, বা কিন্তু অনেক সময় উল্টা হতে পারে, ভুল হতে পারে। এই কারণে সিদ্ধান্ত গ্রহণের একটি বড় সমস্যা, কারণ ভবিষ্যৎটা হচ্ছে একদমই অনিশ্চিত একটা ব্যাপার, কারণ সিদ্ধান্ত গ্রহণ করতে হয় ভবিষ্যৎ অনুমানের উপর নির্ভর করে। তাই অপ্রত্যাশিত ফলাফল হতে পারে, এটা একটি কিন্তু সিদ্ধান্ত গ্রহণের একটি সমস্যা। ব্যক্তিগত পছন্দ, এটা কিন্তু সিদ্ধান্ত গ্রহণের সমস্যা, যেটা কিন্তু হারবার্ট সাইমনও বলেছেন, যে প্রশাসকের নিজের একটা স্বার্থ এখানে জড়িত থাকে, পছন্দ বা প্রত্যাশা থাকে, বা নিজের একটা ইচ্ছা থাকে। সেই ব্যক্তিগত পছন্দ কিন্তু সিদ্ধান্ত গ্রহণের সমস্যা তৈরি করে, কারণ প্রশাসক নিজে অনেক সময় নিজের সুবিধার কারণে অনেক সময় সিদ্ধান্ত নেন, তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ এখানে ভূমিকা রাখে, এটা একটি সমস্যা। চাপ প্রয়োগকারী গোষ্ঠীর প্রভাব, সিদ্ধান্ত গ্রহণের সময় প্রশাসক যে সিদ্ধান্ত নেন
সেই সময়ে চাপ প্রয়োগকারী বিভিন্ন গোষ্ঠী সেই সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তার করে। এটা একটা বিরাট সমস্যা। এবং অনেক সময় চাপ প্রয়োগ সরকারের উপর চাপ প্রয়োগ করেন সিদ্ধান্তটা তাদের অনুকূলে নেওয়ার জন্য প্রেশার গ্রুপ। নিমজ্জিত মূল্যের সমস্যা, এটা একটা বড় সমস্যা সিদ্ধান্ত গ্রহণে। অর্থাৎ এর আগেও আমি নিমজ্জিত মূল্য একটু বলেছি যে একটি সিদ্ধান্ত আগে নেওয়া থাকে বা ইনভেস্ট করা থাকে, অন্য একটি সিদ্ধান্ত নেওয়ার সময় সেই ইনভেস্টটা যাতে ব্যর্থতা না হয়, সব টাকা নষ্ট না হয়, সেটা সবসময় নিমজ্জিত মূল্যের এই সমস্যাটা সিদ্ধান্ত গ্রহণের সমস্যা হিসেবে গণ্য হয়। সমন্বয়ের সমস্যা, সিদ্ধান্ত গ্রহণের খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা এটি, যে একটি সমন্বয় করতে হয়, সবার সমন্বয় করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সিদ্ধান্ত গ্রহণের সমস্যা সমাধানের উপায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সমস্ত সমস্যাগুলো দেখলাম এগুলো সমাধানও আমাদের করতে হবে। সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন যে সমস্যা থাকে সেগুলো সমাধান করা খুবই প্রয়োজন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক সমস্যা থাকলেও তা সমাধানের জন্য প্রশাসন বিশেষজ্ঞগণ বিভিন্ন পথও নির্দেশ করেছেন। ১ নম্বর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। অর্থাৎ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি টার্ম আছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, অর্থাৎ বৈজ্ঞানিক উপায়ে সমস্যা সমাধান করা সম্ভব। অর্থাৎ বৈজ্ঞানিক উপায়ে যে সমস্যা সমাধান বা বিশ্লেষণ যে সমস্ত ধাপগুলো আছে, এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা প্রয়োগ করলেই কিন্তু সমস্যা সমাধান করা সম্ভব। সুযোগ্য ও দক্ষ প্রশাসক নিয়োগ। প্রশাসনে যদি সুযোগ্য ও দক্ষ প্রশাসক নিয়োগ করা হয় তাহলে সিদ্ধান্ত গ্রহণের সমস্যা সমাধান করা সম্ভব, কারণ তার প্রজ্ঞা এবং তার অভিজ্ঞতা দিয়ে সিদ্ধান্ত গ্রহণ যখন করা হয় তখন সেই সিদ্ধান্তটা ভালো বা যৌক্তিক হতে পারে। জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রয়োগ। প্রশাসক বা সিদ্ধান্ত গ্রহণকারী যদি তার জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রয়োগ করেন যথাযথভাবে তাহলে সিদ্ধান্ত গ্রহণটা ভালো হতে পারে, ডিসিশন মেকিংটা প্রপার এবং রেশনাল হবে, যৌক্তিক হবে। অতএব এটি একটি সমাধানের উপায়, সমস্যার সমাধানের উপায়। অতীতের অভিজ্ঞতা। অতীতের অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিদ্ধান্ত গ্রহণ করার সময় অতীতে ওই ধরনের ঘটনার ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা যদি কারোর অভিজ্ঞতা বেশি থাকে, অতীতের অভিজ্ঞতা প্রয়োগ করলে সিদ্ধান্ত গ্রহণটা সহজ হয়ে যায়। আর আরও একটা উপায় হচ্ছে সঠিক গবেষণা, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গবেষণা করতে হবে, যথাযথভাবে তথ্য সংগ্রহ করতে হবে, তথ্য বিশ্লেষণ করতে হবে, এবং গবেষণাটা যদি সঠিক হয় তাহলে সিদ্ধান্ত গ্রহণটা সমাধান করা সহজ। আমি বুক রেফারেন্সের কথাও বলতে চাই তোমাদেরকে একটু। যে সমস্ত তথ্য বা পাঠ্য বই বা রেফারেন্স ব্যবহার করা হয়েছে সেগুলোর মধ্যে মিলি আলম রহমান, লোক প্রশাসন তাত্ত্বিক ও প্রায়োগিক রূপরেখা, এম শামসুর রহমানের আধুনিক লোক প্রশাসন, বাংলা একাডেমির অদূত ভূঁইয়ার লোক প্রশাসন পরিচিতি, লোকমান সালাম ও নজরুল লোক প্রশাসন পরিচিতি, রাখি বর্মন লোক প্রশাসন পরিচিতি, আনসার উদ্দিনের লোক প্রশাসন তত্ত্ব প্রয়োগ এবং নবীনুর ও মতিউর রহমানের লোক প্রশাসন পরিচিতি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তখন সিদ্ধান্ত গ্রহণের উপর অনেক বিষয় আলোচনা করলাম। এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় অনেক সময় সমাধানের জন্য, বিশেষ করে তোমাদের পরীক্ষা জন্য পড়তে হয় সিদ্ধান্ত গ্রহণ কি, সিদ্ধান্ত গ্রহণের ধাপসমূহ আলোচনা করো। ছোট বড় নানান ধরনের প্রশ্ন হয়, এর প্রকারভেদ আসতে পারে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আলোচনা করো, সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বে সাইমনের মডেলগুলো আলোচনা করো, সমালোচনা সহ দিতে হয়। তারপরে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ আলোচনা করি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব, সিদ্ধান্ত গ্রহণের সমস্যাগুলো কি কি এবং তার সমাধানের উপায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ ধরে সিদ্ধান্ত গ্রহণ আলোচনা, আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।